বাংলাদেশের মানুষ বিএনপির এগেইনস্টে যাওয়া উচিত। দিস ইজ বাংলাদেশের মানুষ তার এনার্জি নাই। 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে এত রক্ত টক্ত দিয়ে আর এনার্জি নাই তো। ওয়েল, দমে গেলে চলবে না। তো সারা জীবন আমরা এগুলিই করতে থাকবো। আচ্ছা যাও, ডক্টর সালাম আপনার বক্তব্য পরিষ্কার। আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই, আপনি যদি এর পরে একটু জবাব দেন, মানে আমরা আবার একটু জনাব পাটোয়ারির কাছ থেকে হয়ে আসার পর জবাব দেবো, আপনি শুরুটাও করতে পারেন। সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপি ক্ষমতা হলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, স্বজনপ্রীতি, পরিবারতত্ত্ব কায়েম হবে, বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে, সেই আলামত কি স্পষ্ট হলো, নাকি বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি, অর্থাৎ আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার কন্ট্রোল বেশি, সেইটা প্রতিষ্ঠিত হলো? আপনি এটাকে দেখতেছেন কিনা, দেখলে কিভাবে দেখতেছেন? মানে এর মধ্যে একটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত, এর মধ্যে একটা পুরোপুরি হারজিত আছে। এই মুহূর্তে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া 2-1 গোলে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে। আমি উত্তর দিব না, একটু যদি শুরু করেন আর কি। আমি মানে এটার যে ইন্টারনাল পলিটিক্স, সেখানে কমেন্ট করাটা ঠিক হবে না। ইন্টারনাল পলিটিক্সটা কি, কারণ আমি এই ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে আমি এটার বিভিন্ন ধরনের খবর শুনি এবং আমি অ্যাকচুয়ালি শিওর না যে ইন্টারনাল পলিটিক্সটা কি। তবে একটা বিষয় হচ্ছে কি, যে মানে বিএনপির ব্লেসিং নিয়ে যারা এখানে আসতে চাচ্ছে, আর অন্যদিকে হচ্ছে সজীব ভূঁইয়া, এদের মধ্যে একটা টাসাল আছে। এবং এই টাসালটা, তবে একটা কথা কি, যে তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না, কিন্তু সে বিএনপির ব্লেসড, বিএনপির তার প্রতি মানে ব্লেসিং আছে, সে দলও করেন। এখন কথা হচ্ছে যে এই যে টাসেলটা, এই টাসেলটা এইভাবে না দেখে আপনার একটা জিনিস দেখা দরকার। মানে আমি তো একজন আউটসাইডার, আমি আউটসাইডার দেখি যে মানে বিসিবির মতো, মানে বাংলাদেশের যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে প্রফেশনাল কারা, মানে কার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে তো মনে হয় যে তামিম ইকবালের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে, মানে হি নোজ প্রবাবলি মোর দেন এনিওয়ান এলস কিভাবে ক্রিকেট রান করা উচিত, সম্ভবত, আই এম নট শিওর। ওকে, তো আমার কাছে মানে অ্যাজ এ ক্যান্ডিডেট হি ইজ নট এ ব্যাড ক্যান্ডিডেট। ইয়া মেবি, কিন্তু জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার নিয়ে আমরা আরো আলোচনা করব। মানে আমাদের একজন দর্শক বলছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া 2-0 গোলে এগিয়ে আছেন, এটাও আমি হয়তো মেনে নিতে পারি। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই একটা প্রশ্নে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে যেহেতু আজকে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে, অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে, আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে, যেটার সাথে রাজনীতির সম্পর্ক নাই কিন্তু আপনার সম্পর্ক আছে, সেই সম্পর্কে আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে মানে কি, এটা একটা পত্রিকার রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন। এটাকে চুরি বলবো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে যে আপনারা এটা কেটে কুটে খেয়ে ফেলছেন, আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপ্পুর বা রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এই ব্যাপারটা আসলে কতটা সত্য, মানে ইজ ইট ট্রু? আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকমভাবে দেখতেছেন কেন, ওদের বয়সটাও তো দেখবেন ভাই। মানে আমি জানি না, মানে আপনি এটা একটু কিভাবে বলবেন আমাকে একটু বলে। তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে, এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে, এবং বাংলা আউটলুক ও রান দা বাংলা আউটলুক, এটা আমরা ভালো করে জানি, চিনি, এবং সাংবাদিক মহলে সবাই জানে। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে। আমিও আরো কিছু গল্প শুনেছি, এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড, ছাগলটা নাকি হলো, কেউ বলে যে এটা ডিজিএফ এর গিফট ছিল, আবার কেউ নাকি এটা বলে যে গিফট ছিল। আপনি নতুন গল্প বলার আগে আপনি বলেন যে আপনি এটা করছেন কি করেন নাই, নতুন গল্প আমরা শুনবো না। আমি ওই গল্পতে আসতেছি। প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড, তো অনেকগুলা গল্প আছে, তবে কিছু গল্প মানে আমি মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল,
তো জিজ্ঞেস করছিলাম যে কেন, বললো যে ওর কারণে চুপ্পুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু, এটা ক্ষোভ ছিল আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যারা উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে, মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগ্যাল প্রসেস থাকতে পারে, ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে। তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম, কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর সেটাতে আমার নামটা এনে, কিন্তু আমি এটাতে কোনো মানে এটাতে আমি কোনো কমেন্টও করি নাই। কিন্তু জনাব রশিদ আবার বলছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে, এইটা আবার কেমনে হলো? এটা সেই কমেন্ট করতে পারে, মেবি হি ওয়াজ এঙ্গেজড, বাট কিন্তু সেটা নিয়ে আমাকে বারবার ফোন মানে দিতেছিল, তখন আমি মনে হয় বিদেশে ছিলাম। আমি এটা নিয়ে আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই, এবং আমি ওই ফুল যে স্টোরিটা আমার এটা দেখে অনেক হাসি পাইছে, এটা আমার ফুলটা মানে সত্য না, তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য, এটা আমি শুনেছি। এবং হলো সিরিয়াসলি আপনারা প্রফেসর আসিফ নজরুলের ছাগল আইনা রান্না বান্না করে খাই ফেলছেন, এটা কি ওনারে একটা মানে শিক্ষা দিতে মানে ইয়া করতে মানে কি করতে মানে এটা অনেকের এটা এটা অনেকে মনে করে একটা রেটরিক আছে মানে এটা অনেকে মনে করে যে এটা, হ্যাঁ এটা অনেকে মনে করে যে আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে, আবার এটা অনেকে মনে করে যে ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন। পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগলও কিনে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল, তো ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই, এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা আমার তো এটা আসলে আমি ভালো করে বলতে পারবো না আউটলুকটা আসলে কারা চালায়। আমি তো ডক্টর সাইমুম পারভেজ এর প্রধান সম্পাদক, রাইট? হ্যাঁ এটা ফাহাম ভাই ভালো বলতে পারবে। না আপনিও তো মানে ভালোই বলতে পারবেন, আপনি শুরু করছেন, ডক্টর সালামকে জিজ্ঞেস করবো পরে, কারণ ডক্টর সাইমুম পারভেজ আমি অনেকদিন ধরে আপনি না এগুলো আসলে এটা তো বিতর্গত, ধরেন যে মানে ঠিকানা কে চালায়, বাংলা আউটলেট কে চালায়, কোন মিডিয়াকে দখল দিছে বা কিভাবে আছে এটা সবাই জানে, কিন্তু এগুলো আমি পাবলিকলি আনতে চাই না, কারণ পলিটিক্যাল ভিতরে এত ন্যাস্টি জগৎ, বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে, তো এটা পিপল উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট। আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি, পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান, তারা বলে যে ওরা বাচ্চামি কথা বলে, মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো ভিতরের যে খবর এগুলো বাহিরে, আমরা আপনার কথায় আসি, বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, আপনার কথায় আসি, যে কালচারগুলো খাওয়া দাওয়ার কথা অনেক শুনলাম, আমি পুরো ব্যাপারটা মানে একটু ভিজুয়ালাইজ করতে পারতেছি, কারণ প্রফেসর আসিফ নজরুলের বাসা যেখানে তার পাশে আগুন জ্বালানো হচ্ছে, রান্না করা হচ্ছে। জি এটা ছাগল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে ছাগল খুব গুরুত্বপূর্ণ, এক্স্যাক্টলি হয়তো ছাগলই গুরুত্বপূর্ণ, হয়তো ছাগলই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ না, গরু বা গাড়ি গুরুত্বপূর্ণ ছিল। সরকার পড়ে যাওয়া শুরু হয়েছিল ছাগল দিয়ে, এটা বোধহয় ডক্টর সালামের মনে হয়েছিল যে ওই যে মতিউর রহমানের ছাগল। আচ্ছা হাওয়েভার কিন্তু আমি একটু জনাব নাসিরউদ্দিন, তবে আমি এটা ডিরেক্ট সব কিছু বলতে পারবো না, কারণ আসলে আমি তো উপদেষ্টা না, আর মন্ত্রী পাড়ায়ও আমি থাকি না, এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলতে পারবে, অথবা আসিফ নজরুল স্যারকেও আপনারা আসিফ নজরুল স্যারকেও জিজ্ঞেস করতে পারেন কি বাকি আসলে। তবে ওই বাংলা আউটলুকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম ভাইয়ের সাথে, উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিলেও হয়তো বা ভালো হতো, তখন হয়তো বা এটা একটু ক্রেডিবিলিটি হতো। আপনার আজকে যে কমেন্ট, সেই কমেন্ট পাইলেও একটু ক্রেডিবলি হইতো, আপনাকে পায় নাই তাদের, এটা হয়েছে। কিন্তু আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে না, আসিফ স্যার যদি কোনো কমেন্ট করে, যদি এই ধরনের কোনো বিষয় আসে, এটা হলো মুক্তাদির রুমিও ভাই যদি একটা রশিদ ভাই রুমিও ভাই একটা গল্পই বলতে পারেন, যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে উনি যদি কোনো কমেন্ট করতো তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিতাম। সো আপনার মানে আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করব না এই জন্য, বিকজ দ্যাট আমিও আরো অনেক বেশি স্টোরি শুনেছি,
সো যখন উনি কমেন্ট আপনার করবে স্টোরিগুলি তো তখন শোনা দরকার ডক্টর সালাম। আমার মনে হয় যে একটা লম্বা সময় করে জনাব পাটোয়ারির স্টোরিগুলিও শোনা দরকার, কিন্তু জনাব পাটোয়ারির বক্তব্যে আমরা থাকি, স্টোরিটা আমরা যদি সময় পাই তাহলে আমরা শুনবো না। ডক্টর সালাম, আমি আপনার থেকে একটু আগে অনুমতি নিয়ে রাখতেছি যে আজকে আমরা যেহেতু একটু ইয়ার মধ্যে পড়ছি, সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, কারণ আপনি একটা খারাপ ইয়াতে আছেন। জনাব নাসির, আপনিও আমাদের একটু সময় দেন। আপনি আমাদেরকে বলছিলেন, বা সরি আমাদেরকে না সবাইকেই বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, সেই বক্তব্য এখনো আছে কিনা? গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল, মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায়? এটা আপনাদের দলীয় কর্মসূচি কিনা? আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনাব পাটোয়ারি। এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখি, মানে কেউ একটা এরকম কথা বলতেছেন, পরে আবার আরেকটা কথা বলতেছেন, আমরা এইটার কারণ কি? মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য? অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন, অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায়। দুইটা বিষয় যদি আপনি বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা, ইসি ঘেরাও করে কমিশনারকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে? প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন, সেকেন্ড অংশটা বলেন না। সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। তো ফাহাম ভাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে, তা আমরা তো 1 বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছি। আপনার বিএনপি যে ফর্ম করবে, এনসিপি ছাড়া আবার বিএনপি ফর্মও করতে পারবে না গভর্নমেন্ট, এবং পিপল এখন একটু সন্দিহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে। তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি, এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলা পেতে চাচ্ছেন, এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে, এটা কিন্তু পিওসি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল। তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে, বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, তো সেখানে আইয়ুব খান ক্ষমতায় এসেছিলেন, আর অনেকগুলো কাহিনী ঘটেছিল। এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয়, যেহেতু এটা রেভলিউশনারি ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে। সেকেন্ড যেটা হলো, বিএনপি বলছে যে একটি মানে 5 তারিখে একটা মিটিং হওয়ার কথা, সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে। আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো, এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে। তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে, এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই, জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই। আমি আলী রিয়াজ স্যার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগ্যাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে, বোরান স্যার, রিদওয়ান স্যার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে, শিশির মনির, সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল। সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে এই জায়গাটা বলতেছে, কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই, আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন, সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয়। কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বেরোয় আসতে চাই, সেই জায়গা থেকে। ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে, আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি, যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে চান, তাহলে এই গণঅভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না? তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই 5 বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন, এবং গত 3টে ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন, মানে এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে। সো আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি, আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সো আমরা যদি লিগ্যাল পার্সপেক্টিভ ওয়েতে দেখি, বাংলাদেশ 5 অগাস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে, এখনো 106 এর নিয়মের ব্যত্যয়ের করেই তো এই কাজগুলো এখন হচ্ছে, এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই। কোনো কাজ সংবিধানের অধীনে হয়, কোনো কাজ সংবিধানের অধীনে হয় না, এবং বিএনপি ওই কাজগুলোতে সন্তুষ্ট রয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝছি, আপনারা তো সংবিধানটারই ছুঁড়ে ফেলা দিতে চাইতেছেন বা সংবিধানটা আপনারা মানতে চাইতেছেন, তো সেই সংবিধানে এটা সংযুক্ত হোক এইটারই আপনারা এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? ডক্টর সালাম কিন্তু বলতেছিলেন যে এইটা নিয়মের বাইরে গিয়ে উনি বলতেছেন যে সংবিধানের চেয়েও কিন্তু এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই প্রমিস পোস্ট 5 আগস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা সেই সংবিধানটার মধ্যে এটা চাইতেছেন কেন, যে সংবিধানটা আপনারা ফালা দিতে চান? আপনি হয়তো মিস করেছেন, আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ,
আমরা তো এই সংবিধানের না না, মধ্যে থেকে গণপরিষদ চাই না, না। মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন, মানে কারণটা কি? আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই, আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে হোক, নিউ মানে কনস্টিটিউশনের মধ্যে দেওয়া সবকিছু। হোক। জি, আমরা তো গণপরিষদের কথা আপনারা বলে নতুন আসছি। করে এখন মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক। এটা আমরা নতুন করে না, এটা এটা না না, আমরা বুঝতে পারতেছি, মানে কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম হুম, সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছিলাম। এখন যেটা হতে যাচ্ছে, এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে। সেখানেও পিপলস উইলে থাকতে পারে, অর্থাৎ না তারা গণপরিষদ, না তারা অ্যামেন্ডমেন্ট। কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম, কারণ মানে সংবিধানের আমার একটা বেসিক ছোট যে প্রশ্ন, স্ট্রাকচার আমার একটা সেটাই ছোট চেঞ্জ প্রশ্ন, হয়ে গেছে। আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান, তাহলে বর্তমান যে সংবিধান আছে সেইটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত? গণপরিষদ যখন আমরা বলি তখন যখন গণ অভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে, তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গেছে তো তাহলে এখন আপনি এখন আপনি বিচার কাজ, বাংলাদেশ সরকারের কাজ, সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে? এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো। এখান তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আপনারা জায়গা থেকে সরেন না, কিন্তু আপনারা মানে আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয়ই আরেকদিন বলবো। আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুইটা কথা একটু স্মরণ করে দিতে চাই। যে আপনাদের দলের একজন নেতা সামান্তা শারমিন, তিনি খুব যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি। আপনারকে আমরা কোট করছি যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি, উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। এগুলি এনসিপির নিজস্ব, মানে আপনাদের নিজস্ব, আপনারা যারা এনসিপির নেতা আছে তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা, এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনবো। কিন্তু আমরা একটু ডক্টর সালামকে শুনে আসি। ডক্টর সালাম, দুইটা বিষয়, একটা হচ্ছে যে এইটা ঠিক যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই, গণঅভ্যুত্থান নিয়ম মেনে হয় নাই, তারপরেই তো সংবিধান এটা হয়ে গেছে, আমরা সংবিধানকে এরকম করে রক্ষা করতে চাইতেছি কেন, প্রমিসের থেকে এইটার বেশি এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা থেকে আপনি একটু বলবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের প্রশ্নটা কিন্তু একটু পরে বলি, এটা আপনারটা যদি একটু আপনি শুনে নিই, আমাদের অরিজিনাল প্রশ্ন ছিল। জি আচ্ছা, আমি একটু উত্তর দিই। জি জি, পাটোয়ারি আমাকে একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে কি যে বিএনপি তো গত 3টা নির্বাচন করতে পারেনি, আওয়ামী লীগের যে গণ অভ্যুত্থানের তো আইন মেনে হয়নি। ইটস ট্রু। কারণ হচ্ছে গিয়ে যে আমরা যখন শেখ হাসিনা হচ্ছে গিয়ে অসুর, শেখ হাসিনা যেই কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে যে সে প্রত্যেকটা নিয়ম ভেঙে ফেলছে। এখন আপনি যখন মানুষকে ইলেকশন করতে দিচ্ছেন না, তখন আপনাকে উৎখাত করা ছাড়া কোনো উপায় নেই। এবং আলটিমেটলি পুরো বাংলাদেশ সেই উৎখাত করার পর্যায়ে যখন গ্রাজুয়েট করছে, তখন হাসিনা হেলিকপ্টার করে পালায় গেছে। এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি। এখন পালায় যাওয়ার পরের যে রিয়ালিটি, সেটা হচ্ছে কি আপনি তখন ওই মোডে সারা জীবন থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু প্রমিস টু আ নিউ ডেমোক্রেটিক সিস্টেম, এবং সেই সিস্টেমের জন্য আপনাকে অবশ্যই একটা এমন একটা জায়গা, একটা নিয়মের মধ্যে আপনাকে কমিট করতে হবে। এখন আপনার যে প্রশ্ন যে এই কমিট করার ক্ষেত্রে এনসিপি যে গণপরিষদের কথা বলছেন, তারপর জামাত ইসলামী যে পিআর এর কথা বলছেন, এগুলো দেখেন আমি মনে করি যে ট্যাকটিক্স, নাথিং এলস। এগুলো একটা টিকবে না, এবং দিস আর আনঅ্যাচিভেবল থিং। দুটোর একটা ভিন্ন ভিন্ন কারণে দুটোই ফেল করবে। এবং আমার কাছে মনে হচ্ছে এই কাজগুলো করে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষের এখন যে সমস্যা, সেটা রাজনৈতিক সমস্যা না। আমাদের দেশের মানুষরা যদি রাস্তাঘাটে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করেন, তার যে রিয়েল লাইফের যে প্রবলেম, সেটা হচ্ছে কি ল এন্ড অর্ডার খুব খারাপ। বাংলাদেশের ইকোনমিক রিকভারি যথেষ্ট স্পিডি হচ্ছে না, কোনো জব নাই। এগুলো হচ্ছে সাধারণ মানুষের সমস্যা। আমাদের দেশের সকল পলিটিক্যাল পার্টির এই ব্যাপারে কনসেনসাসে আসা দরকার। রাজনৈতিক কনসেনসাস এটা বেশি জরুরি যে আমরা এই জায়গাগুলোকে কেমন করে ট্যাকল করব।
ওটা অনেক বেশি জরুরি জিনিস। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের সত্যিকারের যদি অতীত বানাতে চান, আপনি যদি আওয়ামী তন্ত্র থেকে সত্যিকারের উত্তরণ চান, তাহলে বাংলাদেশের মানুষকে তাদের যে সুবিধাগুলো দিতে হবে, গভর্নেন্স দিতে হবে। আপনি যদি গভর্নেন্স দেন, আপনি যদি আওয়ামী লীগের চেয়ে বেটার কিছু ডেলিভার করেন, 10 বছর পর আওয়ামী লীগ এমনিতেই নাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি সারাক্ষণ এই পলিটিক্যাল কাজিয়ার মধ্যে থাকেন, এগুলো একটাও অ্যাচিভ করা যাবে না। এটা হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে জামায়াত ইসলামী এবং এনসিপি কমপ্লিটলি ভুলভাবে রিড করছে জিনিসটা। আমিও সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কন্টেস্ট করতে চাই না, সেটাতে অনেক আলাপটা একটু লম্বা হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে বিষয়টা দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় যে এইভাবেই আসলে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এনসিপিকে ধরি, জামায়াত এবং বিএনপিকে যদি ধরি যে তারা পাশে ছিল, তাহলে এনসিপিরও কি আসলে এইভাবেই চিন্তা করা উচিত যে কোথাও গিয়ে থামাটা এইখানেই থামতে হবে, যেই সংবিধানটাকে সাথে করে নিয়ে সাবেক সরকার অনেক বেশি টাইরান্ট হয়ে উঠছিল, সেই সংবিধানটার মতো করেই নিয়ম কানুন আইনি বৈধতা সবগুলি ঠিক রেখে চলতে হবে? এটা কি তাদেরও মানতেই হবে? মানে তাদের কাছে কি আরো কোনো অপশন নাই? মানে আমরা কি ভাবতে পারি না যে বিপ্লবটা বা অভ্যুত্থানটা বা আমাদের এই কনসেনসাসটা আরেকটু এক্সটেন্ড করা যেতে পারে, টিল আরেকটা সংবিধান আমরা লিখলাম, বা উইন দ্য ইলেকশন এন্ড ডু ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আপনার যদি মনে হয় জামায়াত ইসলামী এবং এনসিপি যদি মনে করে যে আমাদের একটা এক্সট্রা রাইট আছে কিংবা আমাদের এক্সট্রা কোনো অবদান আছে, প্লিজ উইন দ্য ইলেকশন এন্ড ডু অল দ্য চেঞ্জেস দ্যাট ইউ ওয়ান্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আপনাকে ডেমোক্রেসির মূল আপনি এখানে বলতেছেন যে ঠিক আছে, জনগণ যদি ম্যান্ডেট দেয়, জনগণ যদি এই কথার উপরে আপনাদেরকে ভোট দেয়, তাহলে তো আপনারা এসে এটাই করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে এই সংবিধান দিয়েই যাইতে হবে আসলে, এবং আমিও আসলে এই সংবিধানে যাওয়া ছাড়া কোনো উপায় দেখি না। মানে এই ক্ষেত্রে আমি কোনো উপায় দেখি না। তাহলে আপনি কোর্ট চালাবেন কেমনে? আপনি আসলে মানে মানে ব্যুরোক্রেসি কেমনে চালাবেন? বাংলাদেশের মানুষকে কিভাবে, মানে সোশ্যাল সেফটি নেট যেগুলি আছে সেইগুলি আপনি কিসের ভিত্তিতে করবেন? এর কোনোটাই আসলে মানে এগুলি খুব জটিল প্রশ্ন। জাতিসংঘের অধিবেশনে সফরের প্রসঙ্গের মধ্যে আসি, জামাতের চেয়ে তুলনামূলকভাবে বড় স্তরের নেতা এরকম অনেকে বলছেন যে, কারণ মির্জা ফখরুল ইসলামকে প্র্যাকটিক্যালি বিএনপি দলটাকে চালাচ্ছেন তিনি, মানে যদি আমরা হায়ারার্কিতেও বলি তাহলে দ্বিতীয় বা তৃতীয় প্রধান নেতা আমাদেরকে বলতে হবে তাকে। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে বা অ্যাপ্রোচের মধ্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এইটা কি আসলে বিএনপির রাজনীতির একটু ইউটার্ন, নাকি মানে আমি যে প্রায় বলি যে ডক্টর ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে, ওইরকম কোনো কিছু একটা, বা বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের একটা কি বলবো শুভ বা অশুভ একটা আতাত হয়েছে, ওরকম কিছু একটা বলবো? না, আমি এভাবে দেখি না জিনিসটাকে। আচ্ছা, আমি আপনি যেহেতু প্রশ্নটা করলেন এবং যাকে নিয়ে না, কারণ হচ্ছে কি 2-3 মাস আগে আমরা দেখছি যে বিএনপির উপরেই অনেকটা রাগ করে এনসিপির ডাইকা ডক্টর ইউনূস পদ ছেড়ে দিতে চাইছিলেন। সত্যি সত্যি নাহিদ আসিফরা গিয়া বুঝায়া উনাকে রাখছে কোনো মতে। দেখেন, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যে এই প্রশ্নের উত্তর দিলে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা না বললেই। আচ্ছা, বলেন একটু ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা একটু শুনি। ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে যার সম্বন্ধে আপনি কথাটা বলছেন, উনি তো আসলে আমি তাকে অনেকদিন ধরে চিনি। উনি স্টেটসম্যানশিপ এটা খুব পছন্দ করেন। বুঝেন না, উনি যেটা বোঝেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কি ভালো। এবং উনি ওনার স্ট্যান্ড পয়েন্ট থেকে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে উনি কমপ্লিটলি একজন ডেমোক্রেট, ভেরি কমিটেড ডেমোক্রেট। এবং উনি মনে করেন যে ডেমোক্রেসির যে ট্রানজিশন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস দ্য নাম্বার 1 ইস্যু। এই ব্যাপারে তার সাথে আমার একমত না। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের ইকোনমিক রিকভারি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, সেটাও ভিন্ন বিষয়। তো এখন উনি যেই ডেমোক্রেসি যে ট্রানজিশনটাকে ইম্পর্টেন্ট মনে করেন, সেটার প্রতি ইউনূস সাহেবের যে কমিটমেন্ট, সেটা দেখে উনি তাকে জিয়াউর রহমান সাহেবের সাথে কম্পেয়ার করেছেন বলে আমার ধারণা। এখন আর আমি এটাও মনে করি যে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশন, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কাজটার জন্য উনি একজনকে, আপনি যেরকম ধরেন মানুষ প্রশংসা করা মানেই চাটুকারিতা না। আমি আমার অনেক ছোট ভাই
প্রশংসা করা মানেই এটা কোনো ডিভিয়াস কারণে মানুষ প্রশংসা করে না। এই জায়গাটা থেকে আমাদের বের হওয়া দরকার, যে আপনি কিন্তু জেনুইনলি একজন মানুষকে পছন্দ করে একটা কথা বলতে পারে না, এবং এটা বলতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি করলো কেউ যদি খারাপ কিছু করে সেটা সমালোচনা করাটা জরুরি। ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে কি কেউ যদি ঠিক কাজ করে ওইটাকে আপনাকে রেকগনাইজ করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেবের এই যে কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ট্রানজিশন, এটা দেখা যাচ্ছে, সেই হিসাবে উনি কথাটা বলেছেন। ওকে, এবং আমি মনে করি যে এখানে কি ডেমোক্রেটিক ট্রানজিশনের অনুবাদ হচ্ছে বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে? কারণ আমরা ইউনূস সাহেবকে এতদিন দেখতাম এনসিপি যেমনি চাইতেছে এমনি চলতেছে, কিছু হইলে আবার উনি বলতেছে ওরা তো আমার নিয়োগ করছে, আমি আর বাইরে কোথায় চলবো। এখন আবার একটু বেশি বিএনপি হয়ে গেছে কিনা, মানে আমি এইটাই বুঝতে চাইতেছি, স্পেশালি জনাব তারেক রহমানের সাথে উনার বৈঠকের পর। আর ইউনূস সাহেব তো এনজিও করতেন, ইউনূস সাহেব এটা পারেন আসলে, মানে অবস্থান চেঞ্জ করতে, বক্তব্য চেঞ্জ করতে। না, এটা দেখেন এই ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হচ্ছে কি এই কারণে যে a lot of it depends on personal charm. আমি রাজনীতির একটা জিনিস, আমি গত 30 বছরে আমি একটা জিনিস দেখেছি যে আপনি পার্সোনাল চার্ম, ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি এখন জানি না যে ইউনূস সাহেবের সাথে তারেক রহমানের সাথে কথা হয়েছে তখন কি হয়েছে, ওনার নিজের মধ্যে কোন ধরনের চিন্তা ভাবনা হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো তাদের পার্সোনাল ক্যারিজমা আছে, যে কারণে ইউনূস সাহেবকে তারা বেসিকলি তাদেরকে আস্থায় আনতে পেরেছেন, কিংবা ইউনূস সাহেবের আস্থায় আসতে পেরেছেন। এই জিনিসগুলো ব্যাখ্যা করা খুব কঠিন। আর মানুষ যখন একজনকে পছন্দ করেন তখন হয়তো তার কথা থেকে কিছু বের হয়ে আসে। আমি সবসময় দেখেছি যে ইউনূস সাহেবের প্রতি, আমি আজকে 2 বছরের আগের কথা না, আমি গত 15 বছর ধরে দেখছি যে ওনার সাথে আলমগীর সাহেবের সাথে ইউনূস সাহেবের সম্পর্ক খুবই ভালো, এবং উনি তার সম্বন্ধে সবসময় প্রশংসা সূচক কথাই বলেন। এবং এটা আজকের থেকে না, অনেক 15-16 বছর আগের থেকে আমি দেখি। না মানে আপনি তো আসলে ইতিহাসের একজন বিশ্লেষক, আমরা আপনাকে পড়বো বা আমাদের পরবর্তী প্রজন্ম আপনাকে পড়বে 30 বছর 50 বছর পরে। আপনাকে তো আসলে মানে বিএনপি স্পেসিফিকভাবে যে 3 জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তাদেরকে বাদ দিতে হবে, আমরা দেখেছি যে জনাব ইউনূস তাদের সাথেই বৈঠক করতেছেন বিএনপিকে ডাকার ক্ষেত্রে বা তাদের সময়। এখন আবার দেখতেছি যে তিনি আসলে মানে বিএনপির সাথে তার সম্পর্কটা একটু বেশি ভালোর দিকে, মধুর। তো সেইটারকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন সেটা নিশ্চয়ই আপনাকে আপনার সময়ের কলম বলে দিবে। আমরা অন্য প্রশ্নে আপনার কাছে আসবো। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারের কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারের কাছে 2টা বিষয় আমি একটু জানতে চাইছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনি এগুলি বলছেন যে এগুলি এনসিপি থেকে প্রকাশ করা হবে, আর নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে, সেইটা বলছেন হচ্ছে আপনাদের আরেকজন নেতা সামান্তা শারমিন। আপনি এই 2টাকে আসলে এনসিপির কথা মনে করেন কিনা, আপনাদের 2 জন বড় নেতার 2 জায়গা থেকে কথা মনে করেন কিনা? আমাদের আরো প্রশ্ন আছে, গুচ্ছ প্রশ্ন, সুতরাং আপনি যদি একটু, কারণ অনেকগুলি বিষয়, ফাহামকে, ডক্টর সালামকে শুনতে গিয়ে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট। প্রথমত 2টা বিষয়, আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট, ছোট মুখে বড় কথা, তাদের মধ্যে 2টা বিষয়, একটা হলো চাতুরতা আর একটা হলো অজ্ঞতা। তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি, উনি ছাত্র ইউনিয়ন করছে, তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না। আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে। ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ডোন্ট ডু ইট, হি ইজ দা গণ অভ্যুত্থানে ওনার বড় অনেক অবদান রয়েছে, ফলে সবাই এটাতে নীরব থেকেছে। উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, কথা বলেছেন, এটা পরবর্তীতে এআই নাকি এআই না, কিন্তু এটা জনমনে একটা দোয়াশা সৃষ্টি করেছে। কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন, সেটা হলো সালাউদ্দিন। যদি অজ্ঞ বলি, অজ্ঞতার জায়গা থেকে, সরি আমাদের যা আমরা দেখে আসতেছি, ওনাকে অনেক সজ্জন জানে, অনেক সজ্জন দেখেন। কিন্তু আমাদের প্রশ্ন মির্জা ফখরুলের, আপনাদের নিয়েই তো আমাদের, আমি প্রশ্নতে আসছি। জি বলেন। তো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে মির্জা ফখরুলের এখানে ইউনূস স্যারের বিষয় না, বিষয়টা হলো মির্জা ফখরুলের খুব ভাই বেড়াদার, যে রুমে বসে গল্প করেন, জাতীয় পার্টি নিয়ে 2 জন বন্ধু আছেন, রুমমেট ক্লাসমেট যাই বলি না এখন, উনি ওই জায়গায় কট খায়া গেছেন। সো
আমি আপনার কথা অবশ্য খুব মানে ফলো করতে পারতেছি না, মানে মানে মির্জা ফখরুল সম্পর্কে কি মানে আপনি ওয়াহিদউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই আছেন, মানে এখানে মির্জা ফখরুলের একটা বড় ভূমিকা রয়েছে। আপনি এই পলিটিক্যাল এরিনাতে ওনার জায়গাগুলো অ্যাভয়েড করতে পারেন না। কনসেনসাস কমিশন আবার সালাউদ্দিন রয়েছেন এবং উনি ওই জায়গায় চতুরভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন, যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না, হয়তো পার্টিগত কারো জায়গা থেকে এগুলো করেন। আমরা এটা নিয়ে নিশ্চয়ই এখন আপনার প্রশ্ন আসে যে উপদেষ্টাদের মধ্যে যেটা শুনেছে আমরা শুনতে পাচ্ছি, আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম অথবা এই সরকারকে দুইটা বিষয়, যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটাতে আমরা সাপোর্ট দিব, কোনো যদি খারাপ কাজ করে সেটাতে আমরা বলছি সমালোচনা করব এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। তো বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই ইউনূস স্যারের দিকে আঙ্গুল তোলে। তো ইউনূস স্যার তো একা সবকিছু করবে না, তার অনেকগুলো হ্যান্ডস রয়েছে, উপদেষ্টা মহলগণ, একটা ফাইল সচিব পর্যন্ত যায়, অনেক সময় উপদেষ্টাও জানে না। তো রিসেন্টলি মানে আমাদের অফিসেও যখন আমরা বসি, তারপরে হলো যখন আমি ওই দিন এক রিক্সাতে উঠলাম, সে অনেক রিক্সা একটু নিয়ে যায়, রিক্সার পিছন থেকে অনেকগুলো কাগজ ফাইল বলে একটা তদবির করতে চায়। আমি বললাম ভাই এগুলা তো আমরা এগুলা করতে পারবো না। বলে যে অমুক বিএনপির নেতা করে, অমুক জামায়াতের নেতা করে, অমুক উপদেষ্টারা তো এটা করে ফেলছে, আপনার কাছে আগে আসছিলাম। সো অনেক ফাইলগুলো যেগুলো আসে আমাদের কাছে অনিয়ম বিভিন্ন জিনিস তদবিরের জন্য মানুষ আসে, তো আমরা যখন কোনো জিনিস নেগেট করে যাই, এগুলো আসলে স্টেটের সাথে যায় না, এগুলো মানুষের সাথে, তো মানুষের ট্যাক্সের টাকাতে এটা প্রবলেম হবে। তো সেই কাজগুলো আমরা পরবর্তীতে ওই দুর্নীতিগ্রস্ত বা একটা বাটপার লোক ওই প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে, পরে যখন ওই লোকটাকে আবার খুঁজে বের করি কিভাবে কাজটা করাইলেন, কোন জায়গা থেকে স্টোরি পাচ্ছি বিএনপি নেতা, কোন জায়গায় স্টোরি পাচ্ছি জামায়াত নেতা, কোন জায়গায় স্টোরি পাচ্ছি সচিব, কোন জায়গায় স্টোরি পাচ্ছি অমুক উপদেষ্টার হলো স্বামী বা অমুক উপদেষ্টার অমুক আত্মীয়র মাধ্যমে। এখন আসি যে ডকুমেন্টস, আমরা কিছু ডকুমেন্টস কালেক্ট করতেছি যারা এই কাজগুলো করেছে, যাদের মধ্য দিয়ে করেছে। এবং আমাদের মনে হচ্ছে যে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট রয়েছে, যারা সংসদে নির্বাচিত হয়ে যায়, সেখানে আলোচনা হয়, বিরোধী দল থাকে, আলোচনা হয়। যারা এই সরকার রান করতেছে তাদের তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত। আমাদের জায়গা থেকে তারা যদি কোনো ভালো কাজ করে সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করব, কোনো উপদেষ্টা যদি কোনো রেকলেস ওয়েতে কোনো কাজ করে অথবা দুর্নীতির সাথে জড়িত হয়, কোনো অবৈধ সম্পদ উপার্জনের প্রচেষ্টা চালায়, আমরা সেটারও জায়গায় বিরোধিতা থাকবো এবং সেটা যদি মানে এইটা এখনো সাপেক্ষে সবকিছু, এটা আপনাদের এখনো তথ্য সংগ্রহ পর্যায়ে, মানে আপনারা নিশ্চিত না? কিছু তো তথ্য আমাদের কাছে আসছে, আপনার কাছে, এনসিপির কাছে, মানে এটা নিয়ে কি আপনি বলবেন না এনসিপি বলবে? এটা এনসিপিরও অনেকের কাছে আছে, মানে এটা তো মানে যখন একটা লোকে মানে অফিসে আসে, এই লোকটা কিন্তু 10 জনের কাছে যায় এবং বাংলাদেশ খুবই মানে এমন একটা জায়গা দেখতেছি, সে একটা কাজ করার জন্য ওই বিএনপির সব নেতার কাছেও যায়, জামায়াতের সব নেতার কাছেও যায়, এবং তারা এটাই মনে করে যারা পলিটিক্স করে ওই একটা অবৈধ কাজ সে হলো করে দিবে, এবং এটাই নাকি এতদিন সিস্টেম হয়ে আসছে, মানে আমাদেরকে আয়সা যেটা তারা বলে। তো সেখানেও আমরা কিছু প্রমাণ পাচ্ছি, এটা নট অনলি মি, এটা অনেকের কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স তারা শিকার হচ্ছে। আমরা যখন বসতেছি একসাথে আমাদের কাছে এই ধরনের বিষয়গুলো আসছে। এনসিপি থেকে এরকম একটা শ্বেতপত্রের মতো প্রকাশ করবেন, তাই না? যে মানে উপদেষ্টারা কে কি করছে, আমরা তো এই উপদেষ্টাদের মধ্যে কি আপনাদের যারা তথ্য পাইতেছেন তাদের মধ্যে ছাত্র উপদেষ্টার তথ্য থাকতেছে? আমরা উপদেষ্টাদের কোন ছাত্র অথবা কে বিএনপির কোন জামায়াত এইভাবে দেরি না, যারা যখন সরকারে ঢুকে গেছে তাদের জবাবদিহিতা সরকারের জায়গা, ফলত সবাই এটাতে অ্যাকাউন্টেবল, সবাই জায়গায় অ্যাকাউন্টেবল। একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবার দেখা গেছে যে এবার যে বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকার বাইরে কাজ করার ক্ষেত্রে, সেটা 2,500 কোটি টাকার মতো, আমি সংখ্যাগুলিকে গোল গোল করে বলতেছি, 2,500 কোটি টাকার মতো। সেই 2,500 কোটি টাকার মধ্যে উনার যে উপজেলা মুরাদনগর, যেখান থেকে উনি ইলেকশন করবেন, সেই মুরাদনগরে দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ 452 কোটি টাকা, গোল গোল করে বলতেছি এই। এবং জনাব হাসনাত আব্দুল্লাহকে দেওয়া হয়েছে 397 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো ওইটা 2,452-কে আপনি যেই কয়টা 2,500 টাকাকে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু 2টা জায়গায়, এটাকে কি আপনি দুর্নীতি বলবেন, ভালো কাজ বলবেন, নাকি চেয়ারে বসে রয়েছি আমার জায়গায় দিমু না তো কার জায়গায় দিমু ঠিকই আছে, কোনটা বলবেন?
এটা তো আমি সমর্থন করি না, এবং আমিও পার্সোনালি এই খবরটা দেখে আটকে উঠছি যে হায় হায়, তাহলে আমিও তো যদি কিছু এলাকায় নিয়ে দিতে পারতাম হয়তো বা ইলেকশনে করলে না, কয়েকটা আপনি ভোট তো পাইতাম। আপনি এটা আপনার not এলাকার only- কথা বলছেন চাঁদপুরে, আপনার তো আরো ইন্টারেস্টিং, আপনাকে তো অবাঞ্ছিত ঘোষণা করছে বলে ওই এলাকায়, সেটা কি ত্রাণ বরাদ্দ দেন নাই বলে, না কি টাকা দেন নাই বলে, না কিসের জন্য? এটা তো আরেকটা খবর। বিএনপির দুইটা, ওইটা বিএনপির দুইটা গ্রুপ ছিল, এক আচ্ছা। গ্রুপ হলো আগে প্রোগ্রাম করেছে, এখন আরেক গ্রুপ প্রোগ্রাম করতেছে। তো ওই এলাকার মানুষ তাদেরকে বলতেছে যে বিএনপির মগজ কি এই জায়গায় চলে গিয়েছে, একটা প্রোগ্রাম নামাইতে হবে কিভাবে, 1 মাস আগের ইস্যু নিয়ে তারা প্রোগ্রাম, তারা আসলে প্রোগ্রাম কি করবে নিয়ে কোনো কনটেক্সট পাচ্ছিল না। ওই দিন সবচেয়ে বড় ইয়াটা ছিল জামায়াতের একটা প্রোগ্রাম ছিল 5 দফা দাবি নিয়ে। তো জামায়াতকে নিয়ে বিএনপি ইদানিং খুব ভয় পাচ্ছে, তো তারা একটা প্রোগ্রাম দিবে, কি কনটেক্সট দিবে তারা পাচ্ছিল না। তো এটা আমার ওইখানের যিনি ছাত্রদল তার সাথে কথা হয়েছিল, এলাকার যারা আচ্ছা, ছিল ঠিক তাদের আছে, সাথে মানে কথা ছিল। এইটা তো বুঝতে এটা পারছি যে আমিও তো এই এইটা প্রসঙ্গে নিয়ে তো আমি যেতে চাই না, কারণ আচ্ছা, অলরেডি এটা মানুষের ঠিক কাছে আছে। ওরা ওইখানে হাসির পাত্র আচ্ছা, ঠিক হয়েছে আছে, তারা। এটা তো যেটা এটা এই ওইটা যদি বরাদ্দ আপনি একটু বলেন, প্রশ্নে, বরাদ্দর আপনি ক্ষেত্রে আসিফ বরাদ্দ, মোহাম্মদ সুজিব ভুঁইয়া, জি জি, মুরাদনগর, হাসনাত আব্দুল্লাহ, বরাদ্দর প্রশ্নে, দেববিদ্যা। বরাদ্দ প্রশ্ন, এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি কোথাও হয়। এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস নেই, এবং আপনি আরো আশ্চর্য হবেন, আপনি এই নিউজটা দেখেছেন কিনা, কোন মন্ত্রণালয়ের একজন সচিব তার এলাকাতে এই বরাদ্দের কাছাকাছি শুধু একটা জায়গায় তার এলাকাতে নিয়ে গিয়েছেন। এবং আপনি শুধু এটা না যে আপনার না, এই কিন্তু সচিবরা তো বিভিন্ন জন দ্বারা, সচিবরা তো দুষ্ট। আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বইলা ক্ষমতায় আসলেন, আপনাদের না আমি তো এখন জনাব সমর্থন আসিফ করি না, মোহাম্মদ সাজিব আমি ভুঁইয়া এবং আপনাকে হাসনাত আব্দুল্লাহ, স্পষ্ট জনাব তো হাসনাত বলেছি। আব্দুল্লাহ, আমি মানে আমি 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 আমার জায়গাটা বলি, মুরাদনগর বা দেবিদ্বারে যদি কোনো উন্নতি হয় এটা আমারই সবচেয়ে বেশি উপকার হবে, কিন্তু ঘটনা হইতেছে ন্যায় বা ন্যায্যতার কথা তো একটা থাকতে হবে। আমি চেয়ারে বসছি, এখন আমি মুরাদনগরে সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম, হাসনাত আব্দুল্লাহ আমার বন্ধু, হাসনাত আব্দুল্লাহকে আমি সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম। এইটা যদি আপনারা প্রতিষ্ঠা করেন তাহলে মানে এটা কিরকম হইলো বলেন? এটা তো আমি 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 বললাম কিন্তু না, আপনারা তো কোনো যদি প্রতিবাদ এরকম- করেন নাই, এনসিপি তো পিক এন্ড চুজ করেন। এনসিপি তো না, না, যেহেতু উনি আসিফ মোহাম্মদ NCP সজীব ভুঁইয়া, আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন, উনি যদি আসিফ নজরুল হইতেন, আপনারা কি করতেন বলেন? ছাগল এমনি খায় ফেলছেন এটাও তো ধরেন, এর মধ্যে উনি না, যদি না, এইটা আপনি এটা করতেন, বলতে পারেন না। এইটা যদি ছাগল এমনি করতেন, ছাগল খাওয়াতে তো আপনারও কোনো ভাই ব্রাদার থাকতে পারে। হ্যাঁ আমার আপনি ভাই এভাবে ব্রাদার আমাকে ছিল, বলতে হ্যাঁ পারেন না যে আমার ভাই ব্রাদার ছিল, আমি ধরেন হ্যাঁ, আমি আপনারা আমার ভাই ব্রাদার তো, আমি কিন্তু তাহলে আপনি কিভাবে উইদাউট, এটাকে আপনাকে কে বলছে যে আমি ছাগল খেয়ে ফেলছি? এটা আপনি কেন আমি বলছেন? আপনারা তাহলে বলতেছেন, আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন? আপনারা আপনি বলতেছেন, আপনারা আমি তাহলে পত্রিকায় পড়ছি, আমাকে কেন আউটলুক। আউটলুকে বলছেন, কোথা থেকে পাইছেন উনি কমেন্ট? আপনার মানে সাথে আপনি যে কোশ্চেন, ছিল, আপনি এই কথাটা আমাকে বললেন কেন? আপনার সাথে যে ছিল তিনি বলছেন যে এটা করছেন। আমি আপনাকেও এই প্রশ্ন করছিলাম যে আপনার কি এটা জানেন কিনা, আপনি বলছেন যে এটা খাওয়া দাওয়া হয়েছে, এটা খাওয়া দাওয়া হয়েছে। আমিও তো স্টোরি শুনেছি, আপনি যেভাবে স্টোরি শুনেছেন, কিন্তু আমি আপনাকে এখন যদি বলি, বাংলাদেশে অনেকগুলো স্টোরি আছে, বেক্সিমকোর টাকা আপনি খাইছেন, হ্যাঁ, এবং এটা কি আপনার খারাপ লাগবে না? কিন্তু আপনি তো ছিলেন না। না, বেক্সিমকো আমাকে বেতন দিত, আপনাকে বেতন দিত, খারাপ লাগবে কেন? এই যে আপনি এখন চট করে জ্বলে উঠতেছেন না, মানে আপনি জ্বলে ওঠাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা তো আপনার ব্যাপার। উইদাউট ডকুমেন্ট যখন আমি কথা বলবো, ডকুমেন্ট থাকবে না কেন? আমি তো বেক্সিমকোর অধীনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করছি, বেক্সিমকোর টাকা খাবো না কেন? আমি পরিশ্রম করছি, টাকা সেজন্য নিছি। এইজন্য পরিশ্রম করছেন, টাকা নিছেন, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছেন। এটা যদি বলি, অনেক আপনি সুযোগ চট সুবিধা করে নিছেন জ্বলে মানে, উঠবেন না। অনেক সুযোগ সুবিধা নিছেন মানে, আমার কথাটা তো শেষ করতে দিবেন। জি। তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট, উইদাউট প্রমাণ, হুট করে আপনাকে বলে দিলাম, তখন আপনি চেতবেন না। হ্যাঁ, কিন্তু এই জন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন, তখন আমি বলবো। আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য বলছি। আচ্ছা, সুন্দর এক্সাম্পল। আমি বলি নাই আপনি করছেন, আমি বলি নাই, জি আমি বলি নাই যে আপনি করছেন। ফলত আমি আমার এই যে বরাদ্দের ইস্যুটা, প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদ্দের ইস্যুতে, আমি ন্যায্য অন্যায্যতার প্রশ্ন আমি বললাম এটা ন্যায্য নয়। বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত, এবং এটাও সত্য যে মুরাদনগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না, তো এটাও আপনার জানা উচিত। এবং দেবিদ্বারের যে হাসনাত ওইখানে ইলেকশন করবে, এবং বাংলাদেশে যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে, তাদেরও অনেক এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে। ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন? কোথাও এসেছে? এটা আসে নাই। এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্ট্রারে উনি আসাদ ভাই আছে, উনি তো থেকে এখনো ইলেকশনে প্রিপারেশন নিচ্ছেন। কোনো অসুবিধা নাই, আপনি এটাকে জাস্টিফাইড মনে করতেছেন কিনা যে এটা ন্যায় হচ্ছে? না, আমি এটাকে জাস্টিফাইড মনে করি না, আমি এটা অন্যদের কথা বললাম। আমি আপনাকে জাস্টিফাইড না এটা উত্তর দিয়েছি। সেকেন্ড কথা হলো যে পিক এন্ড চুজ আসিফকে আমরা 10 জন উপদেষ্টার মতনই দেখি, এবং সে যখন ওই ক্যাবিনেটে কাজ করে 10 জন উপদেষ্টা নেই, প্রত্যেকটা লায়াবিলিটির মধ্যে আসতে হবে। আপনি যে ন্যায্য না এটা বলতেছেন, সেই ন্যায্য নাটা কি এনসিপি থেকেও বলা হবে কিনা? আমার প্রশ্ন হচ্ছে এটা। জি অবশ্যই, আমরা তো বলি নাই যে এটা ন্যায্য,
আপনি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমরা এটা আপনারা ধরে এটা নিচ্ছি অন্যায্যও ন্যায্য? তো বলেন নাই, বলছেন। হ্যাঁ, তাহলে বলার সুযোগটা রয়েছে, তাহলে আপনি কেন আর প্রাসঙ্গিকতা আনতেছেন? আপনি কেন ধরে আপনি নিচ্ছেন যে যখন আমরা এটা মনে বলতেছেন করতেছি যে যে কয়েকজন অন্যায্য? উপদেষ্টার বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ শুনতেছে, আমার সরাসরি প্রশ্ন ছিল যে এদের মধ্যে ছাত্র উপদেষ্টারা এটার মধ্যে এক্সেম্পটেড কিনা। আপনি বলছেন যে এটা এক্সেম্পটেড না, তাদেরকে ব্যাপারেও এই কথা বলা হবে, তো তাদেরকে হ্যাঁ এই কথা বলা সেটাই, হলে। এবং আপনি যখন প্রশ্নটা এনেছেন হুম, তখন আমি বলছি ইটস নট ফেয়ার যে আপনি যদি যদি সরকারি বাজেটে আপনার ধরেন সরকারি বাজেটে 100 টাকা আছে, হুম, এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন, হুম, এবং কেউ যদি কোনো বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েন্স করে, আমি এটাকে ন্যায্য মনে করতে, আমি এটা জীবনে আমার বৈধ, আমি পলিটিক্স ছেড়ে দিব, হুম, আমি এই জগতে আসবো না, কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না। হুম, এবং এই যে সিস্টেমটা, নট অনলি দিস ইনসিডেন্ট, হুম, হুম, দিস হ্যাপেনিং লাস্ট 53 ইয়ার্স। হুম, হুম। এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না, এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না। সে আমার বাপ ভাই, সে ছাত্র প্রতিনিধি হোক, কে হোক, আমি এই ধরনের যদি এটা অন্যায্য কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না। আপনি 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 তাদের সাপোর্ট দিতে পারবেন না, এবং যারা ছাত্র উপদেষ্টা আছেন আপনি বলতেছেন যে এই ছাত্র উপদেষ্টা এই জায়গা থেকে ইলেকশন করবেন না, কিন্তু তিনি বরাদ্দের চেয়ে বেশি বরাদ্দ দিতেছেন, এটা আপনি ন্যায্য মনে করতেছেন না। আমি আবারও আপনাকে প্রশ্ন আমি ন্যায্য করতে চাই, আমি ন্যায্য মনে করি না। আপনি যদি আমি ছাত্র আমি- আমি আবারও প্রতিনিধির আপনাকে প্রশ্ন আলাপে করতেছি আসেন, যে আপনাদের দলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, দলও এটাকে ন্যায্য মনে করে না কিনা, কারণ যেহেতু না, এনসিপি। এটা আমাদের অধিকাংশ মেম্বারের ন্যায্য। অনেকে আমাদেরকে প্রশ্ন করছে, যেহেতু হুম, আমরা লিডারশিপে রয়েছে, হুম, যে তাহলে আমাদের এলাকায় কেন উন্নয়ন হলো না, আমরা হুম, কোনো তাদেরকে সদুত্তর দিতে পারি নাই। হুম, এবং নট অনলি দ্যাট, আপনি আমাদের আরেকজন ছাত্র, যিনি ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হয়েছেন, মাহফুজ আলম, যদি হুম, তারা নতুন মাহফুজ আলমের এলাকায় কি এ ধরনের কোনো উন্নয়ন হয়েছে? হয় হুম। নাই। মাহফুজ আলমের এলাকায় মা- মানে এই ধরনের আপনি উন্নয়ন খোঁজ নিয়েন, আপনি না না, আমি আপনি সেটা খোঁজ বলতে নিয়েন। চাইতেছি না যে আমি এটা বুঝাতে চাচ্ছি, হুম, আপনি একটা জিনিস দ্বারা সবকিছু মানে সামগ্রিকভাবে যখন একটা জিনিস নিয়ে আসেন, হ্যাঁ, তখন এমনি কিন্তু পিপল আমাদেরকে এই ধরনের মনে করে, যেমন আমাদের এলাকার মনে করে আমার বিএমডব্লিউ আছে, হুম, মার্সিডিজ আছে। হুম, তো এটা এক ধরনের, এটা কিন্তু সোশ্যাল ফেয়ারে বা বিভিন্ন জায়গায় এগুলো সম্মতি উৎপাদন করা হয়। অথচ যখন আমরা মানে এত কষ্ট করতেছি, যেমন আমি পার্সোনালি একটা টাকা দুর্নীতি করি নাই, তখন এগুলো আসলে শুনতে খারাপ লাগে। মানে আপনি যখন সামগ্রিকভাবে সবাইকে ঢুকিয়ে দিবেন, কিন্তু যেটা অন্যায্য আমি এটাকে অন্যায্যই বলবো। এটা এটা কখনো আমি ন্যায্যতার প্রশ্ন, আমি এটা বৈধতা, সেখান থেকে যদি দল থেকে এইভাবে হলো, তাহলে দলকে আপনি, তাহলে আমার তো জিজ্ঞেস করা উচিত যা কিছু হচ্ছে সবাইয়ের কেন কেন আমরা কমেন্ট করি না। হুম। কিন্তু আমরা এটা বলি নাই যে যদি দুইটা এলাকায় বা বাংলাদেশের এক জায়গায় শুধু অয়েল ডিস্ট্রিবিউশন হয়, আমি এটাকে অন্যায্য মনে করি, এবং যদি দল এটাকে না মনে করে আমি দল ছেড়ে চলে যাব, কিন্তু আমি এটাকে ন্যায্যতার প্রশ্ন দিব না। আপনি মনে করতেছেন যে দলেরও এটা বলা উচিত, এবং দল যদি এটা মনে না করে তাহলে আপনি দল ছেড়ে চলে যাবেন। যাই হোক, এটার ব্যাপারে হ্যাঁ, আপনি অবশ্যই। আপনার খুবই বোল্ড আমি- একটা পজিশন আপনার এই ব্যাপারে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর ফাহাম আব্দুল সালাম আপনার কাছে আসি যে 31 দফা আন্দোলনের শরিক, মানে আপনাকে আগে একটা প্রশ্নের জায়গায় আমি ছিলাম, এখন নতুন প্রশ্নটা একসাথে করে রাখি। 31 দফা আন্দোলনে অনেক শরিক দলের নেতাই আমাদের অনুষ্ঠানে বা অন্য সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে এসে বলেছে যে 5 আগস্টের পর থেকে বিএনপি তাদের সেভাবে মূল্যায়ন করছে না। ডাকসু ভোটের ফলাফল থেকে একটা বিষয় স্পষ্ট, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল যদি একা শিবিরকে মোকাবেলা না করে অন্য কিছু ছাত্র সংগঠনদের জোটবদ্ধ হয়ে প্যানেল দিত, তাহলে হয়তো ফলাফল তাদের অনুকূলে আসতে পারতো। যাই হোক, এইটা অন্য কথা। বিএনপি অন্য শরিকদের যথেষ্ট মূল্যায়ন করছে না, আপনি এই বক্তব্যের সাথে আসলে একমত কিনা? ইটস টু আর্লি টু সে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার যে অন্য শরিকদের যেই মূল্যায়নের প্রশ্নটা আসে, এটা মূলত আমরা মনে করি যে নির্বাচনের সময় আপনি তাদেরকে টিকিট দিচ্ছেন কিনা, এটার ভিত্তিতে প্রশ্নটা শুরু হয়। স্পেশালি যখন আপনি গভর্নমেন্টে নাই, আপনার তো আসলে বিএনপি তো স্টেক হোল্ডার না দেশ চালানোর ব্যাপারে। তো বিএনপির কাছে তো আসলে এখন অন্য মানে তাদের তো এখন পলিসি মেকিং এ কোনো ইনপুট নেওয়ার কোনো উপায় নেই। তো এখন আপনি যদি খুব কেয়ারফুলি চিন্তা করে দেখেন যে যারা শরিক দল, তাদের যে মতামতের মূল্য নেওয়ার যে সময়টা, এটা নির্বাচনের আগে হবে। এখন তো ওই সময়টা আসে না। ইটস টু আর্লি টু সে। এখন আপনি যদি মনে করেন যে ধরেন আমি তারেক রহমান এবং আপনি একজন অন্য কোনো দলের নেতা, আপনি যদি আমার কাছে একটা টাইম চাইলেন, আমি টাইম দিলাম না, আমি কথা বলছি। এখন এটা বিএনপিরও 100টা নেতার ক্ষেত্রে হতে পারে। তার মানে কিন্তু এইটা না যে
মানে শরিক দলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি জানি না অ্যাকচুয়ালি কি হয়, আমি জাস্ট কথার কথা বলছি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ওই সময়টা আসে নাই যখন গিয়ে আপনি এটা অ্যাকচুয়ালি বলতে পারবেন যে শরিক দলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে কি হচ্ছে। আচ্ছা, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেই কথাটা হচ্ছে অনেকটা এরকম যে কলকাতার এই সময় পত্রিকা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ পরে আমি শুনলাম, আমাকেও উনি বলেছেন যে এই ইন্টারভিউর মধ্যে মানে এর মধ্যে সত্যতা নাই, তিনি তার বক্তব্যটা এরকম ছিল। এইটাকে যদি আমরা শুধু বিষয়গুলিতে থাকি যে বিএনপি জামায়াতের প্রকাশ্য বিরোধ, ডক্টর ইউনূস যেভাবে সেভেন সিস্টার্সে গিয়ে নিয়ে চীনে গিয়ে পর্যন্ত খোঁচা দিয়েছেন ভারতকে খেপাতে, জামাত নেতা যেমন বলেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে 50 লাখ জবু প্রস্তুত, এই বিষয়গুলির সামনে রাখলে বিএনপি রাজনীতিটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, বা এই বিষয়গুলিকে বিএনপি আসলে কীভাবে ডিল করবে? জামাতের সাথে প্রকাশ্য বিরোধের মধ্যে ইন্ডিয়ার সাথে বিএনপির কয়েকজন নেতার বেশি সংশ্লিষ্টতা বা অতি সংশ্লিষ্টতা, ডক্টর ইউনূসের, হ্যাঁ ধরেন সালাউদ্দিন আহমেদ সাহেবেরও যারা গুরুত্বপূর্ণ, মির্জা ফখরুল ইসলাম সাহেবেরও না, এইটা হচ্ছে যে কিছু সংখ্যক ইনফ্লুয়েন্সাররা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দরাও অনেক সময় বলতেছেন জামাতের যে কোনো কথা বলতে পারেন, বাংলাদেশে তো কথা বলতে কোনো ট্যাক্স লাগে না, আমি তো মানে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। হ্যাঁ, কিন্তু মানে ট্রুথ ইজ নট লাইক দ্যাট। আমি তো দেখি না যে বিএনপি নেতাদের সাথে ইন্ডিয়ান নেতা নেত্রীর কোনো যোগাযোগ আছে, মানে ভালো সম্পর্ক তো অনেক পরের কথা, যোগাযোগ আছে, এটাই আমার কাছে মনে হয় যে কাজগুবি কথা। আর ইন্টারনেটে যে এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের কথা আপনি যাদেরকে ইঙ্গিত করছেন, দিনে এক কথা বলে রাতে এক কথা বলে, মানে এগুলোকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমি মানে রিয়ালিটিটা বোঝার চেষ্টা করি যে বিএনপির সাথে যে ইন্ডিয়ার যে একটা ধরম মরমের কথা অনেকে বলে, আমি তো রিয়েল লাইফে কিছু দেখি না। বরঞ্চ আপনি যদি অ্যাকচুয়াল কথা মানে ফ্যাকচুয়াল কথা দেখেন, জামাত ইসলামীর লোকেরা তো, জামাত ইসলামীর লিডাররা তো আনন্দবাজার পত্রিকায় গিয়ে তাদের সাথে সুসম্পর্কের কথা বলে। আপনি পড়েন নাই যে শফিক সাহেব থেকে ইন্ডিয়ার সাথে সুসম্পর্কের কথা বলেন? মানে আই ডোন্ট সি এনি প্রবলেম ইন ইট, কিন্তু কথা হচ্ছে যে লেটস টক অ্যাবাউট রিয়ালিটি। মানে আজগুবি কথার উপর না বেস করে যদি আমরা তর্ক মানে আলোচনা করি, এই যারা লুজ স্টক করে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ঠিক না। এটা লং টার্মে কোনো সার্ভিস দেয় না। আপনার মানে কিন্তু ঘটনা হইতেছে যে মানে বিএনপির বিরুদ্ধে যে একটা ছোট অভিযোগ এখন এরকম যে বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ভারতের ক্ষেত্রে আর 1971 সালের বয়ানের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিটা করতেছে, এইটা সম্পর্কে আপনি একটা মিনিট একটু বলবেন কিনা যে বিএনপি কি আসলে আওয়ামী লীগের রাজনীতিটা করতেছে না বিএনপি রাজনীতিটা এইটাই ছিল আসলে? না, দেখেন আমি একটা বাস্তবতার কথা বলি। বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হচ্ছে গিয়ে বিএনপির মধ্যে। হ্যাঁ, এই পাটোয়ারি আগামী 30 বছর পরও 2024-কে বলতে হবে না, এটা হচ্ছে বাস্তবতা। যে সারা জীবন 2024-এর যে গণঅভ্যুত্থান এটাকে নিয়েই চলবে। বিএনপির যে প্রতিষ্ঠাতা, সে হচ্ছে কি দুটো দেশের হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া মানুষ, মুক্তিযুদ্ধ করছেন। আপনি যদি মনে করেন যে বিএনপি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিবে, এটা কোনোদিনও হবে না, ইটস নেভার গোনা হ্যাপেন। কিন্তু বিএনপির যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ দুটো একই জিনিস না, দুটো ন্যারেটিভ একই ন্যারেটিভ না। বিএনপির মুক্তিযুদ্ধের কথা এটাকে সে কখনোই এনক্যাশ করতে চায় না, কিন্তু সে এটাকে ধারণ করে। তো বিএনপি মুক্তিযুদ্ধের কথা কখনোই বাদ দিয়ে দিবে না। এখন জামায়াত ইসলামী এনসিপি চায় যে মুক্তিযুদ্ধ কথাটাই যাতে বিএনপি না বলে। জামাত ইসলামী তো জামাত ইসলামীর অবস্থা চেঞ্জ করে নাই, তাদেরকে তো 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনাদের নিয়ে পথ চলতে কোনো অসুবিধা হয় নাই। জামাত ইসলামী তো এরকমই বলতো, ওই সময় তাই বলতো, 71 সালেও তাই বলতো, 75 সালেও তাই বলতো। না, জামাত ইসলামী তো বিএনপির সম্বন্ধে এই মুক্তিযুদ্ধ সম্বন্ধে একটা একিলিস হিল, তাদের তো একটা অ্যালার্জি আছে। মুক্তিযুদ্ধ শব্দটা শুনলেই তারা রেগে যায়, সবসময় ছিল। হ্যাঁ, এখন বিএনপি তো ওই দলটা না,
কিন্তু আপনাদের সাথে যখন ছিল তখন তো তারা ওই অ্যালার্জিটা নিয়েই আপনাদের সঙ্গে ছিল, তখন কেমনে ছিল এখন কেমনে আবার আলাদা হইলো? আমার সাথে ছিল না, মানে আপনাদের সাথে না। আজকে এই কি বলে বিএনপির সাথে যখন ছিল তখন বিএনপি তো ওকে নিয়েই যাইতেছিল সামনে, এখন বিএনপি ইলেকটোরাল অ্যালায়েন্স, কিন্তু বিএনপি ইলেকটোরাল অ্যালায়েন্সে ছিল বলে মুক্তিযুদ্ধকে কখনো ডিজোন করে নাই। মুক্তিযুদ্ধ এটা কোনোদিনও বিএনপি কোনোদিনও মুক্তিযুদ্ধকে ডিজোন করবে না। না, আমি কিন্তু এটা বুঝছি ব্যাপারটা, বিএনপি মুক্তিযুদ্ধকে ডিজোন করে নাই, কিন্তু মুক্তিযুদ্ধকে যারা ডিজোন করে বা আপনি যাদেরকে অ্যালার্জিক বলতেছেন তাদের নিয়ে পথ চলতে বা অ্যালায়েন্স করতেও কোনো অসুবিধা হয় নাই। 2025 সালে এসে এই অসুবিধাটা কেমনে হইলো, মানে কেন হইতেছে? এটার ব্যাপারটা হচ্ছে কি যে বিএনপি আগে যে স্ট্যান্স ছিল এখনো সেই স্ট্যান্সই আছে। ওকে, কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ না থাকার কারণে এখন মনে হচ্ছে যে বিএনপি মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে গেছে। আমি পার্সোনালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা 2024-এর যে ন্যারেটিভ এটা নিয়ে বক ডাউন হয়ে থাকার লোক না। আমি সামনে দেখতে চাই যে সামনে বাংলাদেশের মানুষের জীবন কিভাবে বেটার হবে। এখন এই সারাদিন পিছনের দিকে তাকায় থাকার লোক আমি। আচ্ছা ডক্টর সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই, তার আগে দুজন দর্শকের মতামত আমার একটু চোখে পড়েছে, তাদেরকে একটু বলি। উনার একজনের নাম যশ উদ্দিন, উনি বলেছেন আমাকে বলেন খালেদ, তারা দুজনই একই মতের, ক্ষমতার কাছাকাছি, এদের ডিফেন্ড করবে কে? আপনাদের গেস্ট সিলেকশন তো ঠিক না, এদের ঘাটাতে কে যাবে? এই রকম সহমত শো করে কি লাভ? আরেকটা কথা বলছেন, আমি এটা একটু সেন্সর করছিলাম নাসিরের কথা ভাইবে, আবার একটু বলি যে উনি বলছেন যে নাসির তো উগ্র, এদেরকে ঘাটাতে। আচ্ছা, আরেকটা হচ্ছে সিম্পল পিপল, উনি বলেছেন খালেদ মহিউদ্দিন এত রিয়েক্টিভ কেন? তার বিরুদ্ধে কেউ কিছু বললে, কটু কথা বললে সাথে সাথে প্রতিক্রিয়া দেখায়। একজন সঞ্চালককে ধৈর্য শক্তির অধিকারী হতে হয়, নিজের বিরুদ্ধে কেউ কিছু বললে চুপ থাকতে হয়। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার কাছে আসি, যে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে কেউ কেউ আপনাদের দল ছাড়ছেন, এক্ষেত্রে নিজের প্রতি অন্যায়ের বিচার না পেয়ে দল ছাড়ার কথা কেউ কেউ বলতেছেন। অন্যদিকে জুলাই আন্দোলনের মুখ যারা রাজপথে সোচ্চার ছিলেন তাদের কোটি কোটি টাকা চাঁদাবাজির মানে অভিযোগ আসতেছে, গ্রেপ্তার হচ্ছেন কেউ কেউ। আপনাদের জুলাই আন্দোলনের যারা সবচেয়ে সামনের সারির নেতা, আমি নামই বলি, আপনার জনাব হান্নান মাসুদ যাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছিলেন তাকে আবার গ্রেফতার করা হয়েছে। এই সার্বিক এই যে এইসব অভিযোগ, অভাব, অসঙ্গতি, এগুলি নিয়ে আপনারা একটা তালিকা করে এটাকে একটা প্রায়োরিটি করতেছেন কিনা? অন্যদিকে আমরা দেখলাম আপনি না, শুধু আপনি মানে মানে অনেকে বলে থাকেন যে আপনার কথা শুনে অনেক সময় অনেক ধরনের অনুবাদ হয়, কিন্তু সবশেষ আমরা দেখলাম যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীরা খারাপ ব্যবহার করায় যুক্তরাষ্ট্র ফেরাত আক্তার ও তাসনিম যারা সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। এটা নিয়ে কি বলবেন? মানে আমরা যদি সার্বিকভাবে জানতে চাই যে এই অভিযোগ, অসঙ্গতি, সাংবাদিকদের সাথে বয়কট, সেটা কে বলবেন? আর আমি একটু দর্শকদের একটু বলি যে আমার আরেকটা জিনিস একটু বলে নেই, সে আপনাদের যদি মনে হয় যে আমাদের দুইজন গেস্ট একই পক্ষের লোক, তাহলে আমি আবার অনুরোধ করব শুরু থেকে যদি আপনারা একটু কষ্ট করে শোনেন, তাহলে এটার জন্য একটু ভালো হবে। আপনারা অনুষ্ঠান দেখে মন্তব্য করলে ভালো হয়। আর আমাকে নিয়ে সমালোচনা করতেই পারেন, হ্যাঁ, আমি কি আর করা যাবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের এই তালিকার বা অন্যের কথা যদি একটু বলেন, আমি মেনে নিচ্ছি। আপনি যে অভিযোগগুলো বলেছেন, যেগুলো পত্রিকায় আসছে, এগুলো সত্য, এবং আমরা সব ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারি নাই। এটার জন্য আমি নিজেও লজ্জিত, এবং আসলে আরো হয়তো বা আরো কিছু। এখন যখনই এই ধরনের কাজে অন্যান্য দল এঙ্গেজ হতো, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এই জিনিসগুলাতে, এবং আপনি যেটা বলেছেন এটা সত্য। এবং আমাদের পরবর্তীতে আমি মানে রুট কজে যখন আমরা খুঁজতে যাচ্ছি, আসলে পুরো যখন সবকিছুই পচে যায়, পচা জিনিসে আসলে নতুন করে কিছু উৎপাদনে অনেক কষ্ট। সো যেটা বিএনপি অথবা জামাত সবার ক্ষেত্রে একই প্রক্রিয়াগত জায়গায় একই প্রবলেম হচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে মানে ফাহাম ভাই বলছিল একদিন, ওনার একটা আমি ইউটিউবে একটা বক্তব্য শুনেছিলাম, আমাদের সোসাইটির কি অবস্থা, হিস্টোরিক্যাল, উনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড টেনেছেন। যেগুলো বলেছেন একটু সত্য, এবং এটার জন্য আমি পার্সোনালি লজ্জিত যে এই ধরনের নিউজগুলো আমি এক্সপেক্ট করি নাই। কিন্তু লাস্টে যেটা এয়ারপোর্টে ঘটেছে সেটার বিষয়ে হয়তো আমি কিছু বলতে পারবো যদি
আপনি শুনতে চান? জি জি, সেটা হলো যে একটু সংক্ষেপে যদি বলেন, কারণ আরো দুইটা বিষয় আছে, আমরা একটু একদম টাইম ম্যানেজমেন্ট আজকে একদম 10-এ 0 পেয়েছি। জি সেটা বলেন। হলো যে জি আমরা ওই ওনারা যখন আসছে তখন আমাদের উত্তর মহানগরীর যারা ছিল তারা হলো রিসেপশন করতে হুম গিয়েছিল। তো আমি হয়তোবা জানলে ওইটা না হুম করে আমি সুন্দরভাবে এই হুম জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করতাম, যারা বুঝে শুনে সিনিয়র কয়েকজনকে ফুল দিয়ে হুম বরণ করে হয়তোবা নিয়ে আসতো, হুম এটা যেভাবে ফ্যামিলি হুম রিসেপশনটা হয়। হুম আর আমি এই ধরনের রিসেপশনেরই বিরোধী লোক। আমি হুম যখন জাপান থেকে আসছে আমি কাউকে বলছি, যারা হুম আসতে চাইছে আমি বলছি আসা লাগবে না। হুম আমি গাড়ি পাইছি, উবার পাইছি, একটা উবার দিয়ে বাসায় চলে আসছে। এগুলো হুম বাংলাদেশে বেশি আতিথেয়তা, হুম বেশি দেখানোর মানে এটা ইয়ের জায়গা। হুম তো ওই ওই যখন হুমায়ুন কবির ভাই প্রেসে কথা বলতেছিলেন, তখন যারা আসছে ওরা তো মনে করতেছে যে আমাদের নেতা আসতেছে, আমরা স্লোগান দিব, ওরা হুম স্লোগান দিচ্ছিল। তো এতে সাংবাদিকদের যে নিউজ কাভারটা এটা ভালো করে হচ্ছিল না। তো কয়েকজন সাংবাদিক এসে বললো যে ভাই আপনারা চুপ করেন, আমরা একটু কাভার করে নিই। তো উনিও ভদ্র ছিল সবাই। কিন্তু যাদেরকে বলা হয়েছে এর মধ্যে যারা ওই থানা লেভেলে আসছিল, ও তারা তো ওই স্লোগানটাই জারি হুম রাখতেছিল। মানে তারা তো আর এই যে আমাদের হুম সাথে, আমরা যখন সাংবাদিকদের সাথে কথা বলি একটা হুম মিউচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং বুঝি, পলিটিক্যাল পার্টির সাথে একটু ছাড় দিয়ে কথা বলা, কিন্তু ওরা তো ওই জিনিসটা বুঝে নেয়, ওরা তো দলাদলির জায়গাটা চলে গেছে আর কি। যে না, আমাদের কেন বলবে যে আমরা স্লোগান দিতে পারবো না, আমাদের নেতা আসছে। তো এতে সাংবাদিক ভাইয়েরা খুব বিরক্ত হয়েছে, ওনারা এটা এই পর্যায়ে চলে গেছে। তারপরে আক্তার ওইখানে ছিল, সব সাংবাদিকদেরকে বলছে ভাই আই এম টেকিং দ্য রেসপন্সিবিলিটি, আই এম সরি হুম ফ্রম দ্যাট। এই এই যেটা হলো, তো সাথে সাথে তো আবার এই প্রথমেই কালের কণ্ঠ নিউজটা করছে ওই আঙ্গিকে করে এই পরিস্থিতিতে চলে আসছে। এখন এটা আমরা যেটা ফিল করতেছি আসলে, আমরা মনে করেছিলাম এই মিডিয়া দখল বা হুম মালিকানা ট্রান্সফার বা এগুলাতে আমরা যাব না, কিন্তু বাংলাদেশ খুব নেস্টি জায়গা। হুম মানে এখানে আসলে যারা ভালো জার্নালিজম করতে চায়, ইউ অলসো এক্সপিরিয়েন্স ইট, তারাও করতে পারে না। মিডিয়া ওনার যারা রয়েছে তারাও দলগুলোর কাছে বন্দী, নাহলে তাদের বিজনেস চলবে না। খুব নেস্টি একটা জগতে আমরা আছি। ওকে। জানি না বাংলাদেশের কি হয় ভবিষ্যতে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে ইয়ার আপনি তো আসলে ইয়ার কথা বললেন, আমরা একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে যাই এই বিষয়ে, একটু আপনিও একটু মন্তব্য করেন। সেটা হচ্ছে যে পাহাড়ে এখন যা হচ্ছে, আমি প্রশ্নটা করতে চাই না, কারণ প্রশ্ন করাটাও আসলে এক ধরনের পলিটিক্যালি ইনকারেক্ট মনে হচ্ছে আমার কাছে। আমার পাহাড়ে যেটা হচ্ছে সেটার ক্ষেত্রে জনাব ফাহাম আব্দুল সালাম আপনার মতামত একটু জানতে চাই, একটু শুনতে চাই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে, কিন্তু আপনি আগে বলবেন। তার আগে একটা দর্শকের একটা মতামত একটু শুনে রাখি। ওনার নাম জামির হোসেন, উনি বলছেন খালেদ মহিউদ্দিনও ভিউ পাইতে চায়। আসলে সে যে চিন্তা ভাবনার মানুষ, সেই চিন্তার বাহিরে কথা বলে এখন ভিউ চায়, সব দিকে কথা বলারও চেষ্টা করে। হবাই। ডক্টর সালাম, আপনি যদি একটু পাহাড়ের কথা একটু বলতেন, যে পাহাড়ে এখন যা হইতেছে। পাহাড়ের বিষয়টা নিয়ে কথা বলা খুবই রিস্কি, খুবই রিস্কি। কারণ হচ্ছে যে আমি অনেকগুলো কারণ, কারণ মানে বিভিন্ন লোকের কথা বিভিন্ন রকম। এটা নিয়ে কোনো আহ মানে কমেন্ট করাটা খুবই কারণ আমি এত মানে ভিন্ন ভিন্ন রেঞ্জের কথা শুনলাম হুম এবং পড়ছি যে এটা বিলিভ করা খুব ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালি কি ঘটছে। এখন আসলে যদি কেউ রেপড হয়ে থাকে, এটাকে ডিনাই করা একটা খুবই খুবই খারাপ কাজ। হুম আবার যদি রেপ কেউ না হয়ে থাকে, তাহলে ওইটার এগেনস্টে কথা বলা আরেক বিপদ, কারণ আমি আসলে জানি না হুম এবং বেশিরভাগ লোকই জানে না যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। তবে একটা ঘটনা আমি জানি, একটা কথা আমি জানি যেটা অনেকেই জানেন না, যেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমাদের হাসিনা আমলে কয়েকজন আওয়ামী মিলিটারি টপ অফিসিয়ালের এগেনস্টে চার্জশিট হবে। হুম এবং বাংলাদেশে যে এখন আগামী 2-3 সপ্তাহ এই ধরনের বিভিন্ন ধরনের অস্থিরতা দেখা দিবে এবং এগুলা আচ্ছা, যে আমি 4 জনের কথা জানি, মানে এই 4 জনের আওয়ামী আমলে যারা মিলিটারি অফিসার ছিল তাদের তাদের বন্ধু যারা দেশে নাই, পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে, হ্যাঁ, তাদের মানে এই এই ধরনের কাজ করার জন্য তাদের যথেষ্ট বন্ধু বান্ধব বা ফলোয়ার বা এনাবলার তারা এখনো আছে। আর ও ইয়েস, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, হুম মানে 100%। আচ্ছা, মানে এটা তো মানে এটা তো এটা তো আপনি যখন আমার মনে হয় যে ডিজিএফআই, জি ডিজিএফআই, আপনি যখন ডিজিএফআই করেন, আপনার অনেক এখানে আপনার অনেক ভাই বেরাদার হয়তো। ওকে, অনেক, কিন্তু আমার অভিজ্ঞতা দেখছি কি ডক্টর সালাম, এই ভাই বেরাদাররা ক্ষমতার সাথে এত সম্পর্কিত, ক্ষমতা পাল্টায় দিলে সঙ্গে সঙ্গে তারা রঙও পাল্টায় ফেলে। কারণ একদিনের মধ্যে মানে ঢাকা ইউনিভার্সিটির হলগুলির মতো, আপনি ঢাকা ইউনিভার্সিটির হলে কখনো খেয়াল করছেন কিনা আমি জানি না, মানে হলে তো থাকছেন কিনা তাও জানি না, সেটা হচ্ছে আপনি দেখবেন একটা লোকও ছাত্রদল ছাড়া নাই,
সরকার বদলাইলেও একটা দলও ছাত্রলীগ ছাড়া নাই, মানে একদম নাই হয়ে যায়, একদম নাই হয়ে যায়। বাংলাদেশের মানুষ তো উঠতি সুরজকে পূজা করে। হ্যাঁ, সচিবদের মধ্যে আমি সবাই দেখি যে সবাই আওয়ামী লীগ, একটা লোককে এখন আওয়ামী লীগ খুঁজে পাই না। আমি দেখি যে সবাই ছাত্রদল করতো কোনো না কোনো সময়, বা জামাত ইসলামী করতো, শিবির। আনরেস্ট করতে আসলে অনেক লোক লাগে না, অল্প কয়টা হলে, আনরেস্ট করতে অল্প কয়টা হলেই হয়। কিন্তু আমি তো আসলে ক্ষমতার সাথে সম্পৃক্ততা না থাকলে এই ধরনের মানে লয়াল, বিদ্রোহী, রোমান এদের আমি দেখি না। আমি দেখি যে ক্ষমতার সাথে একটা জোড়া দেওয়া, বুঝছে? না এটা টাকা দিয়ে হয়, সিম্পলি পয়সা দিয়ে হয়। আচ্ছা, পয়সা। আমি কেন আপনাকে বলছি যে এটা সত্যি কথা। আমি এমন অনেক সময় মানে যেমন ধরেন গত বছর আপনার মনে আছে যে চিটাগাং এ একজন অ্যাডভোকেটকে কোপায় মারা হলো। ওইটা ঠিক 3 সপ্তাহ আগে আমাকে একজন বলল যে আগামী 3 সপ্তাহ পর, এখন থেকে নিয়ে 3 সপ্তাহের মধ্যে একটা আনরেস্ট তৈরি করা হবে। এবং আমি প্রথমে আপনার মতন বিশ্বাস করিনি। মানে এগুলি এখন বিশ্বাস করতে হবে। আমি মানে বিশ্বাস করি না বলে আমি একটু পিছায় থাকি মনে হয়, কারণ কিছু তো জিনিস মানে কোন খুব মানে কমপ্লিকেটেড ঘটনা ঘটে না। যেটা হয় যে আপনি যে এরকম পাহাড়ি অঞ্চলে কিংবা বাংলাদেশের মাইনরিটি নিয়ে ধরেন একটা মন্দিরে আপনি একটা আকাজ করলেন, এটা করা সম্ভব। রাইট। ওইটা করলেই ওইটার যেই মানে ওইটার যেই ব্যাড রেপটা হয়, ওইটা একটা গভর্নমেন্টের জন্য খুবই প্রবলেমেটিক হয়। এবং ওই ধরনের ব্যাড এলিমেন্টস বাংলাদেশে আছে।